আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে আমাদের পড়ার টপিক হলো এ জার্নি থ্রু দ্য গ্র্যাভিটি টানেল এবং আমাদের চ্যাপ্টারের নাম হলো পিরিয়ডিক মোশন। অর্থাৎ পর্যায়বৃত্ত গতির একটা টপিক রয়েছে যে গ্র্যাভিটি টানেল সম্পর্কে, সেই টপিকটা সম্পর্কে আজকে আমরা এক্সপ্লোর করব। কারণ কথা হলো এই গ্র্যাভিটি টানেলটা আসলে কি। আচ্ছা, গ্র্যাভিটি টানেল হলো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটা গর্ত খনন করি বা একটা সুড়ঙ্গ খনন করি, যেটা কিনা পৃথিবীর এক পৃষ্ঠ থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে শেষ হবে। এবং এই গর্ত বা সুড়ঙ্গ এমন ভাবে খনন করা হবে যেখানে কিনা কোনো বাতাসের বাধা থাকবে না, কোনো বাহ্যিক কোনো বাধা থাকবে না, কোনো ঘর্ষণ কাজ করবে না। এবং এই সুড়ঙ্গ খনন করা আসলে রিয়েল লাইফে সম্ভব না। কেননা পৃথিবীর কেন্দ্রে আমরা সবাই জানি অনেক তাপ এক্সিস্ট করে এবং পৃথিবীর কেন্দ্রের টেম্পারেচার সূর্যের পৃষ্ঠের টেম্পারেচারের সমান বলতে গেলে। তো এই টেম্পারেচার আমরা উপেক্ষা করে যে একটা সুড়ঙ্গ খনন করে ফেলবো এবং তার ভিতর দিয়ে কোনো বস্তু বা অবস্টেকল আমরা মুভ করাবো এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা আসলে রিয়েল লাইফে সম্ভব না। কিন্তু হ্যাঁ, ফিজিক্সের জগতে, ফিজিক্সের সুন্দর জগতে থিওরিটিক্যালি আমরা অনেক কিছুই চিন্তা করতে পারি এবং ফিজিক্স তো আসলে আমাদের বাস্তবতা মেনে চলে। তো এই কারণে যদি এই ধরনের কিছু একটা আমরা করে ফেলি এবং করার পরে সেই গর্তের মাধ্যমে যদি আমরা কোনো কিছু এপাশ থেকে ওপাশে নিয়ে যেতে চাই বা আমরা নিজেরা যদি লাফ দেই, তো কি ধরনের ঘটনা ঘটতে পারে সেটাই আজকে আমরা এক্সপ্লোর করব থ্রু আউট দ্য ফিজিক্সের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, তোমরা বলো তো, আমরা যে বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশেই মনে করে এরকম একটা টানেল খনন করা হলো এবং সেই টানেল খনন করার ফলে আমরা কোথায় গিয়ে উঠবো, বা টানেলটা আমরা কোনোভাবে খনন করে ফেললাম, তারপর সাপোজ আমি লাফ দিলাম টানেলের ভিতরে, আমি কোথায় গিয়ে উঠবো? আচ্ছা, এটা নিয়ে একটা অনেকে বলে যে আমরা সাউথ আমেরিকাতে গিয়ে উঠবো। মনে করো এটা আমি বাংলাদেশ থেকে লাফ দিয়েছি এবং এখানে আমি এই পাশে উঠবো, এরকম কোনো একটা বিষয় ঘটতে পারে। আচ্ছা, আসলে কি ঘটবে? আসলে কি আমি ওই পাশে গিয়ে উঠতে পারবো শেষ পর্যন্ত? এটা নিয়ে আজকে আমাদের পড়াশোনা। আচ্ছা, পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গ খনন। এখন পৃথিবীর মধ্য দিয়ে সুড়ঙ্গ খননটা নিয়ে একটু আমরা মনস্তাত্ত্বিক ভাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, পরবর্তীতে আমরা ম্যাথমেটিক্যালি এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, লোক ওখানে একটা পৃথিবীর গ্লোবের ছবি দেওয়া আছে, আমি একটা আরেকটা ছবি আঁকানোর চেষ্টা করি। এটা হলো আমাদের সুন্দর পৃথিবী এবং আমি এখানে ফাঁকা রেখেছি কারণ আমি অনেক শক্তি খরচ করে, অনেক টাকা পয়সা খরচ করে আমি একটা টানেল তৈরি করে ফেলেছি কোনোভাবে। আচ্ছা, এবং এটা হলো পৃথিবীর কেন্দ্র। এটা কিন্তু আমি টানেল খনন করেছি, এটা কিন্তু আমি পৃথিবীকে দ্বিখণ্ডিত করিনি। টানেল খনন করেছি মানে একটা গর্ত বা সুড়ঙ্গ টাইপের। এখন এখানে একটা মানুষ আছে, সেই মানুষটা পৃথিবীর পৃষ্ঠে যখন মানুষটা অবস্থান করতেছে তখন তার উপর একটা বল কাজ করতেছে। কোন বল সেটা আমরা সবাই জানি যে পৃথিবীর পৃষ্ঠে যখন কোনো মানুষ কাজ করে তখন তার উপর জি ফোর্স কাজ করে। জি ফোর্স হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ বলের কারণে যে ফোর্সটা আমরা অনুভব করি, আমরা সবসময় এটা অনুভব করি। এবং যেহেতু এখানে একটা ফোর্স কাজ করে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে একটা ত্বরণও রয়েছে। ত্বরণটা হলো জি এবং এটার মান হলো 9.8 ms ইনভার্স 2। এবং পৃথিবী পৃষ্ঠে জি এর মান অলওয়েজ 9.8 ms ইনভার্স 2 একটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু আমরা যখন পৃথিবীর মধ্যে থেকে একটা টানেল খনন করে ফেলেছি এবং এখান থেকে একটা বস্তু বা একটা মানুষকে আমরা যখন নিচের দিকে ফেলে দিয়েছি, তখন তার উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করবে এবং সেই ফোর্সের কারণে যে ত্বরণটা কাজ করবে, অর্থাৎ যে জিটা কাজ করবে, সেই জি এর মান কি 9.8 থাকবে? থাকবে না তো। আমরা অভিকর্ষ এবং মহাকর্ষ অধ্যায়ে পড়েছি যে যখন পৃথিবীর থেকে সুড়ঙ্গ খনন করা হয় বা পৃথিবীর গভীরে যাওয়া হয় তখন তার জি এর মানের পরিবর্তন হয়। আবার পৃথিবীর পৃষ্ঠের থেকে কিছু পরিমাণ উচ্চতায় যখন যাওয়া হবে তখনও কি জি এর মানের পরিবর্তন হবে। এবং এই জি এর মানের পরিবর্তন যেহেতু হচ্ছে, তা আমরা জি এর মানের একটা পরিবর্তনের সূত্র জানি। সূত্রটা হলো এই ধরনের: জি ডি বাই জি ইজ ইকুয়াল টু 1 - h/r। এটা আমরা অভিকর্ষ এবং মহাকর্ষ অধ্যায় পড়েছি। এখানে জি ডি দ্বারা বোঝা হয়েছে জি
ডিপ বা ডাউন যেটাই বলি, বা জি ডি দ্বারা বোঝা হয়েছে আমরা যখন মাটির নিচে যাচ্ছি বা কোনো সুড়ঙ্গ খনন করে যাচ্ছি বা কোনো খনিতে যাচ্ছি, তখন আমাদের গ্র্যাভিটেশনাল ত্বরণ যেটা আছে অ্যাসিলারেশন সেটা কিরকম হবে। আর এই জি হলো আমাদের পৃথিবী পৃষ্ঠের 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 ত্বরণ, এবং এটাই হলো 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমরা নিচে নামতেছি, মনে করো এখানে ফেলে দিয়েছি, ড্রপ করতেছে, নিচের দিকে মুভ করতেছে। এখন এটা যখন মুভ করতেছে এই পয়েন্টে, লাইক এটা এই পয়েন্টে আসার পর এটার জি এর মান, সেটা যদি জি প্রাইম হয়, সেটা যদি জি প্রাইম হয়, সে জি এর প্রাইমের মান কিন্তু লেস দেন জি, অর্থাৎ জি এর মান কমতেছে। এবং জি এর মান কমতে কমতে যখন এটা সেন্ট্রাল পয়েন্টে আসবে, আমাদের সেন্ট্রাল পয়েন্টে আসবে, তখন এখানে জি এর ভ্যালু হয়ে যায় 0। যখন আমাদের সেন্ট্রাল পয়েন্টে আসবে তখন জি এর ভ্যালু কি হবে? সেন্ট্রাল পয়েন্টে জি এর ভ্যালু 0, অর্থাৎ আমাদের উপর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না। কেননা আমাদের উপরে অর্থাৎ পৃষ্ঠে যখন ছিলাম তখন আমাদের জি এর ভ্যালু ছিল 9.8 ms ইনভার্স 2। যখন আমরা নিচের দিকে যাচ্ছি তখন আমাদের জি এর মান আস্তে আস্তে কমতেছে, কমতে 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 কি হলো, যখন আমি কেন্দ্রে পৌঁছে গেলাম তখন আমার জি এর ভ্যালু 0 হয়ে যাবে। আসলে কি আমরা কেন্দ্রে পৌঁছাতে পারবো? পারবো না, কিন্তু অনেকটা, কিন্তু আমরা ধরে নিলাম আমরা পৌঁছেছি, তখন কি হবে, জি এর ভ্যালু 0 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন কি হবে, জি এর ভ্যালু তো 0 হলো, কিন্তু আমরা যখন পৃষ্ঠে ছিলাম তখন কি আমাদের কোনো বেগ ছিল? আমাদের তো কোনো বেগ ছিল না, তাই না? আমাদের এখানে কোনো বেগ ছিল না। আমরা এখানে ভি ইজ ইকুয়াল টু 0 ছিল। আমি যখন পৃষ্ঠে ছিলাম আমি কোনো দিকে মুভ করছি? আমি তো কোনো দিকে মুভ করিনি। আমি তো নিজের ইচ্ছায়, বা আমি দাঁড়াইছি টানেলের উপর আসে, আমার গ্র্যাভিটি নিচের দিকে টানিয়ে নিয়ে গিয়েছে, তাই না? আমি তো নিচে লাফ দেই নাই, আমি দাঁড়াইছি, নিচে আমার গর্তের উপর আমি দাঁড়িয়েছি, আমার গ্র্যাভিটি নিচের দিকে নিয়ে গেছে, আমি তো মুভ করি নাই, তাই না? তো যেহেতু আমি মুভ করি নাই, তার মানে আমার কোনো বেগ ছিল না। ঠিক আছে। তাহলে চিন্তা করো, আমার এখানে ভি ইজ ইকুয়াল টু 0 ছিল। আমি যখন আরেকবার ব্লকটা আঁকাই তাহলে বুঝতে সুবিধা হবে। আই হোপ দেখা যাচ্ছে। এখানে আমাদের ধরলাম এটা এ পয়েন্ট, অর্থাৎ আমাদের পৃথিবী পৃষ্ঠে আমাদের জি এর মান, বা আমরা ত্বরণ বলতে পারি, যেটাই বলি না কেন, সেটার মান ছিল 9.8, এবং এটা ছিল জি ম্যাক্স। ওকে। এবং আমাদের কোনো বেগ ছিল না, বেগ ছিল ভি মিনিমাম ইজ ইকুয়াল টু 0। এই কারণে আমরা মুভ করি নাই, আমরা জাস্ট টানেলের উপর এসে দাঁড়াইছি, আমরা নিচের দিকে ত্বরণের কারণে চলে গেছি। আমরা যখন আস্তে আস্তে নিচে নামতেছি, লাইক আস্তে আস্তে যখন নিচে নামতেছি, নিচে যখন নামতেছি, তখন নামার সময় আমাদের ত্বরণ আস্তে আস্তে কমছে, কিন্তু বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে। ত্বরণ কমতেছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, তাই না? কারণ ত্বরণ 9.8 ছিল, 2 সেকেন্ড পর হয়তো 5 মিটার/সেকেন্ড স্কয়ার হয়ে গেছে। যেটাই হোক, আমার তো বেগের সাথে ওটা ত্বরণ তো যুক্ত হচ্ছে প্রতি সেকেন্ডে, তার কারণে কি হচ্ছে, আমার বেগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যখন কেন্দ্রে চলে এসেছি আমরা, কোথায় এসেছি? কেন্দ্রে। যখন আমরা কেন্দ্রে চলে এসেছি তখন কি হলো, কেন্দ্রে আসার পর আমাদের জি এর ভ্যালু 0। কিন্তু এই জি এর ভ্যালু 0টা কিভাবে হয়েছে? ত্বরণ কমতে কমতে। কিন্তু আমাদের কোনো বেগ ছিল না, ত্বরণ কমছে কিন্তু বেগের মান কি করছে, বাড়ছে। ত্বরণ থাকা মানেই তো বেগের মান বাড়া, এখানে তো মন্দন হয় নাই। ত্বরণ আগে 9.8 ছিল, সেখান থেকে কমে হয়তো 5 হয়েছে, 2 হয়েছে, এনিথিং এলস। এখানে তো মন্দন হয়নি, এখানে তো নেগেটিভ ত্বরণ হয়নি, তাই না, যে বেগের মান কমে যাবে। এখানে ত্বরণ কমতে কমতে 0 হয়েছে, অর্থাৎ বেগের মান 0 ছিল, 0 থেকে বাড়ছে, বাড়তে বাড়তে এখানে আসে ভি ম্যাক্স হয়ে গিয়েছে। ঠিক আছে। কেন্দ্রতে যেহেতু জি এর মান 0, ভি এর মান ম্যাক্স। আচ্ছা দেখো, এখানে আমরা যেহেতু কেন্দ্রে আমাদের কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে না, কোনো ফোর্স কাজ করতেছে না, আমি এখানে আছি চুপচাপ, আমাকে কেউ আকর্ষণ করতেছে না, কিন্তু আমার তো বেগ আছে, তাই না? আমার তো ভি ম্যাক্স, এখানে আমার তো এখানে সর্বোচ্চ বেগ। আর আমার যেহেতু সর্বোচ্চ বেগ, তাহলে আমি আবার মুভ করা শুরু করেছি। কোন দিকে শুরু করেছি? অপোজিট দিকে। কোন দিকে? আমি অপোজিট দিকে মুভ করা শুরু করেছি, এই দিকে। এবং করতে করতে আমি যখন আবার পৃথিবী পৃষ্ঠে পৌঁছে গিয়েছি, তখন আমার ভি এর ভ্যালু আবার 0 হয়ে গিয়েছে, জি এর ভ্যালু আবার 9.8 ms ইনভার্স 2 হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি?
যখন আমরা পৃথিবীর পৃষ্ঠে থাকবো তখন আমাদের কোনো বেগ ছিল না, বেগ থাকলে তো আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, কিন্তু আমাদের জি এর ভ্যালু ছিল এবং গর্ত করার ফলে আমি নিচের দিকে চলে গিয়েছি। এবং আমাদের ভি এর ভ্যালু যেটা আছে সেটা আস্তে আস্তে বাড়তেছে, কারণ ত্বরণও আছে, ত্বরণ থাকলে তো ভি এর ভ্যালু বাড়বে, অর্থাৎ ভি কি ভ্যালোসিটি, বেগ বাড়বে। ত্বরণের কারণে বেগ বাড়ছে, ত্বরণ কমতে কমতে শূন্য হয়ে গিয়েছে, বেগ যখন ত্বরণ শূন্য হয়েছে তখন হলো ভি ম্যাক্সিমাম। ঠিক আছে, এরপর কিন্তু আর কোনো ত্বরণ নাই। এরপর কি এখন ত্বরণ আছে? ত্বরণ নাই। এই ভি ম্যাক্স এর জন্য এটা এদিকে আবার গতিশীল, কেননা এটাতে এই দিক থেকে পড়তেছিল, এটা তো নিচের দিকে আবার গতিশীল হয়েছে। কিন্তু যখন এটা নিচের দিকে আস্তে আস্তে গতিশীল হয়েছে, মনে করো এটা হলো সাম্যাবস্থা বা আমাদের পৃথিবীর কেন্দ্র, যখন এখানে আছে এখান থেকে একটু একটু নিচে নামছে, সামান্য একটু নিচে নামছে, তখন থেকে কিন্তু আবার ত্বরণ কাজ করা শুরু করে দিয়েছে। তখন থেকে কেন্দ্র আবার টানতেছে, না আমার দিকে আসলো, তুমি ওইদিকে যেও না। যার কারণে কি হয়েছে, ভি এর ভ্যালু যত নিচে নামতেছে, ভি ম্যাক্সিমামটা যতক্ষণ ধরে শেষ হয়ে যাচ্ছে না, পিছন দিক থেকে বল কাজ করতেছে, আমি নিচে নামতেছি আমার বেগের কারণে, তাই তো, কিন্তু আমার তো পিছন দিকে বল কাজ করতেছে, কেন্দ্রের দিকে পৃথিবী আমাকে টানতেছে, এই কারণে আমাদের বেগ একসময় শূন্য হয়ে যায়। কখন শূন্য হয়? যখন আমরা পৃথিবীর পৃষ্ঠে, অপর পৃষ্ঠে পৌঁছে যাই, তখন শূন্য হয়ে যায়। এবং তখন আবার এই যে আমার ফোর্স কাজ করতেছে, কাজ করতেছে না, আমি আস্তে আস্তে পৃথিবী পৃষ্ঠের দিকে যাচ্ছি, আমার অভিকর্ষ ত্বরণের মান বৃদ্ধি পাচ্ছে, এই কারণে পৃথিবী পৃষ্ঠে আসার পর জি এর ভ্যালু আবার 9.8 এম এস ইনভার্স 2 হয়ে যায়, যেটা কিনা কেন্দ্রে শূন্য ছিল। তাহলে আমরা কি বুঝলাম? ইনিশিয়াল পয়েন্ট, আমি এখান থেকে মুভ করা শুরু করেছি, ইনিশিয়াল পয়েন্টে ভি এর ভ্যালু মিনিমাম, জি এর ভ্যালু ম্যাক্সিমাম। সাম্যাবস্থায় যখন গেলাম তখন কি হলো, সাম্যাবস্থায় আমাদের জি এর ভ্যালু 0, ভি এর ভ্যালু ম্যাক্সিমাম। আবার যখন আমরা পৃষ্ঠে চলে আসলাম তখন কি হলো, আমাদের ভি এর ভ্যালু 0, জি এর ভ্যালু ম্যাক্সিমাম। আচ্ছা, এটাকে কি আমরা রিলেট করতে পারতেছি কিসের সাথে বলতো? আমরা সরল স্পন্দন গতির সাথে রিলেট করতে পারতেছি। কিভাবে? কেননা সরল স্পন্দন গতিতে কি হয়, যখন, আচ্ছা আমি এটা একটু কপি করে নিই। এটা আমরা সরল স্পন্দন গতির সাথে রিলেট করতে পারতেছি কিভাবে? চিন্তা করো, এইটা একটা সরল দোলক, এই অধ্যায়ের প্রিভিয়াস কনসেপ্ট থেকে আমরা আসতেছি। সরল দোলকের এটা হলো আমাদের সাম্যাবস্থা। কি অবস্থা? সাম্যাবস্থা, সাম্যাবস্থা, সাম্যাবস্থা। এটা কি? আমাদের বিস্তার পয়েন্ট। বিস্তার পয়েন্ট আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। ডান দিকে আমরা পজিটিভ এ অর্থাৎ ডিরেকশন বোঝালাম, আবার বাম দিকে নেগেটিভ এ দ্বারা ডিরেকশন বোঝালাম। এ কি? বিস্তার, মানে সর্বোচ্চ সরণ, যতটুকু সরল স্পন্দন গতিতে দুলতে দুলতে ডান দিকে হোক বাম দিকে হোক যতটুক আমাদের সরল দোলকটা যেতে পারবে, যতটুকু সরণ হবে সেটাকে বলে, মানে সর্বোচ্চ সরণটাকে বিস্তার বলে। বিস্তার কি? সর্বোচ্চ সরণ, অর্থাৎ এদিকে সর্বোচ্চ যতটুকু যেতে পারবে সেটা হলো বিস্তার, এদিকে যতটুকু যেতে পারবে সেটা হলো বিস্তার। এদিকে আমরা ডিরেকশন প্লাস এ বুঝাইছি, এদিকে মাইনাস এ বুঝাইছি। আচ্ছা, আমরা তো জানি যখন এটা সাম্যাবস্থায় থাকে অর্থাৎ সরল দোলকটা, তখন কি হয় বলতো? যখন এটা সাম্যাবস্থায় থাকে তখন এর ভ্যালোসিটি ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, তখন এর কি থাকে? ভ্যালোসিটি ম্যাক্সিমাম থাকে। কিন্তু এর উপর কি কোনো ত্বরণ কাজ করে? কোনো কি বল কাজ করে? করে না কিন্তু। তখন এর ত্বরণ এ ইজ ইকুয়াল টু 0 থাকে। বুঝতে পারছি? যখন এটা আস্তে আস্তে বিস্তার অবস্থানে চলে গেল, লাইক এটাকে আমি সি পয়েন্ট দ্বারা বা আমি এটাকে এম পয়েন্ট দ্বারা ডিকোড করলাম। ঠিক আছে, যখন এটা এম পয়েন্টে চলে আসলো তখন কি হবে? তখন এটার ভি ভি মিনিমাম হবে। ভি মিনিমাম মানে কি? 0। এবং এ ম্যাক্সিমাম হবে, ত্বরণ ম্যাক্সিমাম হবে। ত্বরণ ম্যাক্সিমাম কত হবে সেটা তো আমরা জানি না, এটা তো এখানকার সরল দোলকের ক্ষেত্রে ত্বরণ কনস্ট্যান্ট না, এটা জোরেও দুলতে পারে আস্তেও দুলতে পারে, তাই না? আচ্ছা, এ ম্যাক্সিমাম হবে। সেম সেম সিনারিও, ওকে, সেম সিনারিও এই পাশের জন্য প্রযোজ্য, অর্থাৎ বাম পাশে ডান পাশে উভয়ের জন্যই প্রযোজ্য, দুই দিকের জন্যই। কেননা যখন এটা মিডিলে থাকে, সাম্যাবস্থায় থাকে, তখন এর ভি ম্যাক্সিমাম থাকে, বেগ সর্বোচ্চ থাকে। বেগ থাকার কারণে এটা দুলতে পারে বা এটা যেতে পারে। ঠিক আছে, কিন্তু এটা যত পজিটিভ দিকে যাচ্ছে বা ডান দিকে যাচ্ছে,
তত এদিকে আসার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, বিপরীত দিকে আসার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছে, টান অনুভব করতেছে। এই টানটার ফলে কি, টান কি একটা বল, এই বলের কারণে ত্বরণ কাজ করতেছে। তো যখন এর বেগ শূন্য হয়ে গিয়েছে তখন তো এটা থেমে গিয়েছে, তারপর তো আর যেতে পারবে না, বেগ শূন্য কিভাবে যাবে। তারপর কি, ত্বরণ কাজ করতেছে, তো ত্বরণ আবার ব্যাক সাইডে টাইম নিয়ে আসতেছে। ঠিক আছে, তারপর আস্তে আস্তে যখন আবার সাম্যাবস্থায় আসলো, ত্বরণ কাজ করছে, এই কারণে বেগ শূন্য থেকে কিন্তু সাম্যাবস্থায় আসার পর বেগ আবার ম্যাক্সিমাম হয়ে গিয়েছে। বেগ যখন ম্যাক্সিমাম হয়েছে, এখন আবার ত্বরণ শূন্য, হ্যাঁ আমার বেগ আছে, আমি এখন আবার বাম দিকে যাব। বাম দিকে আবার বলতে শুরু করছে, প্রথমে এদিকে, পরে আবার এদিকে। ঠিক আছে, আবার যখন বাম দিকে আমাদের নেগেটিভ সাইডে আসছে, নেগেটিভ দিক কি বুঝাইছি, দিক বুঝাইছি, বাম ডানের দিক বুঝাইছি পজিটিভ এবং নেগেটিভ সাইড দিয়ে। ঠিক আছে, যখন আবার একটা নেগেটিভ সাইডে আসছে তখন কি হয়ে গেছে, আমাদের বেগ শূন্য হয়ে গেছে। কেন, বিপরীত দিক থেকে টানতেছে, ত্বরণ কাজ করতেছে, তার কারণে তো আমি বেশি দূর যেতে পারবো না, আমি আমার বিস্তার অবস্থান বলতে এসেছি, আর যেতে পারবো না, এবং আমার ত্বরণ তখন ম্যাক্সিমাম হয়ে গেছে। এখন আমার ত্বরণ কি করছে, ত্বরণ আবার আমাকে, ত্বরণের কারণে আমি বল পাইছি এবং আমি আবার সাম্যাবস্থানের দিকে মুভ করা শুরু করে দিয়েছি। সাম্যাবস্থানের দিকে যখন আমি গিয়েছি বা সাম্যাবস্থানে যখন আমি পৌঁছেছি, তখন আমার আবার ত্বরণ শূন্য এবং ভি ম্যাক্সিমাম। এবং এটা আমি যদি বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করি বা বাধা না দেই, এটা অনন্তকাল ধরে টু অ্যান্ড ফ্রো, একবার এদিক একবার এদিক চলতে থাকবে। এটা হলো সরল দোলকের কনসেপ্ট, তাই তো? ঠিক সরল দোলকের কনসেপ্টের অনুরূপ আমাদের পৃথিবীর গ্র্যাভিটি টানেলের কনসেপ্টটা। কিভাবে, আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে পড়ে গিয়েছি টানেলের মধ্যে, তখন আমার বেগ জিরো ছিল, ত্বরণ ছিল হাই, মানে আমার উপর ত্বরণ কাজ করতেছিল হাই, জি ম্যাক্সিমাম 9.8 ms ইনভার্স টু ত্বরণ কাজ করতেছিল। তো সেই ম্যাক্সিমাম ত্বরণের কারণে আমি নিচের দিকে আসছি, কেন্দ্রে আমার ত্বরণ হয়ে গেছে শূন্য। আস্তে আস্তে ত্বরণ কমতেছিল, বেগ ছিল জিরো, বেগের মান আস্তে আস্তে বাড়তেছিল, বাড়তে বাড়তে এটা ভি ম্যাক্সিমাম হয়েছে। এবং ভি ম্যাক্সিমাম থাকার কারণে আমি আবার, মানে আমার ভি তো আছে, আমাকে বেগ আছে, এই কারণে আমি আবার নিচের দিকে আসতেছি। এবং যখনই কেন্দ্র থেকে একটু নেমে গিয়েছি, তখনই আমার আবার ত্বরণ কাজ করা শুরু করেছে। হ্যাঁ, ত্বরণটা হতে পারে খুব নগণ্য, কিন্তু ত্বরণ কাজ করা শুরু করেছে। এই ত্বরণ আমি যখন পৃষ্ঠের দিকে চলে আসতেছি, আস্তে আস্তে যখন পৃষ্ঠের দিকে চলে আসতেছি, যখন পৃষ্ঠে চলে আসছি, তখন আমার ত্বরণটা বাড়তে বাড়তে 9.8 হয়ে গিয়েছে আবার। এবং আমার পিছন থেকে আমাকে একটা কাজ করতে, মানে বাধা দিতেছে, বাধা দানকারী একটা বল কাজ করতেছে এই পাশে আসার জন্য। তো এই কারণে আমার ভি এর ভ্যালু আবার শূন্য হয়ে গিয়েছে। তুমি মুভ করতেছো, তুমি সামনের দিকে যাচ্ছ, এখন যদি তোমাকে পিছন থেকে কেউ একটা বল ধরে টানে থাকে, তুমি কি চাইতে পারবা? চাইতে পারবা না। তো ঠিক সেই কাজটা এখানে ঘটেছে। এবং সেম ভাবে, যেহেতু এই পাশ থেকে ত্বরণ কাজ করতেছে, এটা পৃষ্ঠ থেকে আবার উপরের দিকে, পৃষ্ঠ থেকে কি করবে, আবার উপরের দিকে মুভ করবে, আবার উপরের দিকে মুভ করবে, উপরের দিকে মুভ করার পর আবার যাবে, তখন আবার ভি এর ভ্যালু কি হবে, জিরো হয়ে যাবে। তখন নিচের দিকে কাজ করবে, আবার নিচের দিকে আসবে, আবার উপরের দিকে যাবে, আবার নিচের দিকে আসবে, আবার উপরের দিকে যাবে, আবার নিচের দিকে আসবে, চলতে থাকবে। কারণ তো আমি কোনো বাধা দেইনি, এখানে কোনো বায়ু নেই, এই টানেলে কোনো ঘর্ষণ কাজ করতেছে না, তাই অনন্তকাল ধরে এটা চলতে থাকবে। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে কোনো মতে একটা বাধা টাধা দিই, তোমাকে যদি কেউ হাত দিয়ে ধরে ধরে ফেলে, তোমাকে আর তাহলে তুমি চলতে পারবে না, তোমাকে সে এক পাশ থেকে অপর সাইডে যাওয়ার পর তুলে নিতে পারবে। আচ্ছা, এটা হলো, আশা করি কনসেপ্টটা বোঝা গিয়েছে। এই পুরো কনসেপ্টটা আমরা মনস্তাত্ত্বিক ভাবে আমরা চিন্তা করলাম যে আসলে এটা আসলে কিরকম কি হতে পারে। হ্যাঁ, ফিজিক্স এর মাধ্যমে চিন্তা করছি, মানে আমরা ব্রেন দিয়ে চিন্তা করেছি, আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করিনি। এখন এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো, এই হলো আমাদের সেই আর্থ, এবং আমি অনেক শক্তির মাধ্যমে আবার একটা গ্র্যাভিটি টানেল তৈরি করে ফেলেছি। ঠিক আছে, আমি এখানে একটা এম ভরের বস্তু রেখেছি, যেটা কিনা রাখলে তো আর স্থির থাকবে না, গ্র্যাভিটি কাজ করতেছে, নিচের দিকে পড়তে শুরু করবে, নিচের দিকে পড়তে শুরু করছে। এবং ধরে নিলাম এইটা এই পরিমাণ পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে। ধরে নিলাম আমার বস্তুটা এই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে বা গভীরতা পর্যন্ত গিয়েছে, সেই গভীরতাটা হলো এইচ পরিমাণ। ঠিক আছে, এইচ পরিমাণ গভীরতা পর্যন্ত গিয়েছে পৃথিবীর কেন্দ্রের দিকে, এবং এই পয়েন্টটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো, সি পয়েন্টে আমার বস্তুটা আছে, আমার এই অবস্টেকলটা সি পয়েন্টে আছে। সি পয়েন্টের জন্য আমরা সূত্র লিখতে পারি জি ডি বাই জি
ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর। এটা তো আমরা ওই থেকে শিখছি, মহাকর্ষ বিকর্ষ অধ্যায় থেকে শিখছি, ঠিক আছে। জি ডি বাই জি যদি লসাগু করি তাহলে কি হবে, আর মাইনাস এইচ হবে কিনা, আর মাইনাস এইচ হয়েছে। এখন দেখো আরটা আসলে কি, আর হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি, আর পৃথিবীর ব্যাসার্ধ। এই পৃথিবীর ব্যাসার্ধ কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব, এই পৃথিবীর ব্যাসার্ধ থেকে আমাদের সি পয়েন্ট পর্যন্ত আমরা এইচ পরিমাণ গভীরতা দিয়েছি। পৃথিবীর ব্যাসার্ধ আর থেকে আমরা যদি এইচ পরিমাণ গভীরতা বাদ দিই, তাহলে আমাদের দেখো কেন্দ্র থেকে সি পয়েন্টের দূরত্ব বের হচ্ছে, সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম। কি করলাম, আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর, সেখান থেকে আমরা এইচ গভীরতাকে বাদ দিয়েছি। আমাদের কেন্দ্র থেকে, এটা কি কেন্দ্র না, এটা তো কেন্দ্র, কেন্দ্র থেকে সি পয়েন্টের দূরত্ব বের হয়ে গিয়েছে, সেটা কত, এক্স। তাহলে আমরা আর মাইনাস এইচ এর জায়গায় কি বসাতে পারবো, এক্স বসাতে পারবো। এক্স বসাই, আচ্ছা এক্স বসাইছি। এখন চিন্তা করো আমাদের জি উপরে নিচে এটা গ্র্যাভিটি কোথাকার, আমাদের পৃষ্ঠের, জি ডাউনের এটা গ্র্যাভিটি কোথায়, আমাদের সি পয়েন্টের। সি পয়েন্টের গ্র্যাভিটি বা পৃষ্ঠের গ্র্যাভিটি যেটাই বলি না কেন, সেটা কি আমাদের এই দুটোই কি আমাদের নিচের দিকে, বস্তুর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। বস্তু যেখানে আছে সেখান থেকে কেন্দ্রের দিকে। বস্তু যদি এখানে থাকে তাহলে এখান থেকে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, বস্তু যদি এখানে থাকে তাহলে এখান থেকে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। বস্তু যেখানে থাকবে সেখান থেকে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এখানে দেখো বস্তুটা কই আছে, এখানে আছে, বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। তাহলে এটার কি ডিরেকশন কি, জি এর ডিরেকশন কোন দিকে, দেখো জি এর ডিরেকশন নিচের দিকে। কিন্তু আমাদের যে এক্সটা আছে, এই এক্স, সেই এক্স এর ডিরেকশন আমি কোন দিকে দিয়েছি, উপর দিকে দিয়েছি। কেন দিয়েছি, কারণ এটা কেন্দ্র থেকে বস্তুর দিকে ডিরেকশন, ঠিক আছে। এক্স এর ডিরেকশন কোন দিকে, কেন্দ্র থেকে বস্তুর দিকে, ওকে। এই কারণে যেহেতু ডিরেকশন আমার বিপরীত ধর্মী, আমি বিপরীত ধর্মী মাইনাস ডিরেকশন দ্বারা ডিকোড করলাম। আমি এক্স এর সামনে এই কারণে আমরা মাইনাস দিলাম, কারণ ডিরেকশন বিপরীত দিকে, বিপরীত ধর্মী। আচ্ছা এখান থেকে আমরা তারপর কই যেতে পারি, আচ্ছা তো আমাদের এক্স এর ডিরেকশন কোন দিকে হবে, নেগেটিভ। আমরা ডিরেকশন বিপরীত দিকের জন্য আমরা এক্স এর সামনে নেগেটিভ দিয়েছি, এই যে নেগেটিভ। এবং এখানে এই সূত্র থেকে যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে কি আসে, দ্বিতীয় পাশে পার করে দিলাম, মাইনাস এক্স। দ্বিতীয় পাশে পার করে দিলাম, আরটা জি এর নিচে দিলাম এবং মাইনাস এক্সটা এ পাশে গুণ হিসেবে আছে, ঠিক আছে। যদি সুন্দর করে লেখার চেষ্টা করি তাহলে কিরকম দাঁড়ায়, জিডি পরে জিডি is equal to z by r is equal to minus x. Okay. এই যে দেখো জিডি is equal to g by r into minus x. এটা সূত্রটাকে আমরা একটা সূত্রের সাথে তুলনা করতে পারি, পর্যায়বৃত্ত গতির সূত্রটা হলো, যদি পরের পেজে যাই, আমরা ওই পৃষ্ঠা থেকে কি সূত্র পেলাম, আমরা পেলাম হলো জিডি is equal to g by r into minus x, এক নম্বর সমীকরণ। আমরা এই সূত্রটাকে তুলনা করতে পারি a is equal to minus omega square x। এটা কিসের সূত্র, এটা হলো আমাদের সরল স্পন্দন গতিতে চলমান কোন কণা তার ত্বরণের সূত্র। কিসের সূত্র, সিম্পল হারমোনিক মোশন, SMH, কণার ত্বরণের সূত্র, ত্বরণ বা অ্যাসিলারেশন, সিম্পল হারমোনিক মোশন অ্যাসিলারেশনের সূত্র, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 নম্বর সমীকরণের সাথে তুলনা করি তাহলে কি পাওয়া যায়, 1 নম্বর সমীকরণে জি বাই আর ধ্রুবক, কেননা পৃথিবী পৃষ্ঠে জি এর মান কনস্ট্যান্ট, পৃথিবী ব্যাসার্ধ আর কনস্ট্যান্ট।
2 নম্বর সমীকরণে ওমেগা স্কয়ার কনস্ট্যান্ট, ওমেগা স্কয়ার পরিবর্তন হয় না বা ওমেগার পরিবর্তন হয় না। তাহলে দেখো প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি না জিডি সমানুপাতিক মাইনাস এক্স, লেখা যায় কিনা? আবার দ্বিতীয় সূত্র থেকে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি এ সমানুপাতিক মাইনাস এক্স, লেখা যায় কিনা যায় না। আর প্রথম সূত্র থেকে কি লিখছি? জিডি সমানুপাতিক মাইনাস এক্স, দ্বিতীয় সূত্র থেকে লিখছি এ সমানুপাতিক মাইনাস এক্স। কি দেখা যাচ্ছে? দুইটা সূত্র আসলে একই জিনিস রিপ্রেজেন্ট করতেছে। এখানে জিও ত্বরণ, এও ত্বরণ, এক্স ও সরণ, এখানে এক্স ও সরণ। কই থেকে সরণ? এখানে এক্স হলো সাম্যাবস্থা থেকে সরণ, সাম্যাবস্থা থেকে সরণ, সাম্যাবস্থা হতে সরণ। এই এক্স কোথা থেকে সরণ? এই এক্স হলো সাম্যাবস্থা। সাম্যাবস্থা কোনটা? পৃথিবীর কেন্দ্র। এটা কি পৃথিবীর কেন্দ্র হতে সরণ? পৃথিবীর কেন্দ্র কি সাম্যাবস্থা না? আমি তো বুঝাইছিলাম একটু আগে, কেন্দ্র হতে সরণ। পৃথিবীর কেন্দ্র হতে সরণ। তাহলে আমরা কি পাইলাম? আরেকবার দেখি। আমরা পেলাম হলো 1 নম্বর সমীকরণ জিডি সমান বা জিডি ইজ ইকুয়াল টু জি বাই আর ইন্টু মাইনাস এক্স। 2 নম্বর সমীকরণ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার, কিন্তু মাইনাস, ঠিক আছে, এটা জেড না, এটা সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখান থেকে আমরা ধ্রুবক জি বাই আর কনস্ট্যান্ট তুলে দিয়ে, জি বাই আর যেহেতু কনস্ট্যান্ট তুলে দিয়ে লিখতে পারি মাইনাস এক্স। এখান থেকে মাইনাস ওমেগা স্কয়ার না, শুধু ওমেগা স্কয়ার, শুধু ওমেগা স্কয়ার কনস্ট্যান্টটা তুলে দিয়ে লিখতে পারি এ সমানুপাতিক মাইনাস এক্স। এখানে জিডি কি? অভিকর্ষ ত্বরণ, এ হলো এখানে ত্বরণ। এখানে এক্স কেন্দ্র হতে সরণ, এখানে এক্স সাম্যাবস্থা হতে সরণ, সাম্যাবস্থা হতে সরণ। এটা কি? কেন্দ্র হতে সরণ। কেন্দ্র হতে সরণ। তাহলে আমরা বুঝতে পারলাম এই সূত্র 1 নম্বর এবং 2 নম্বর একই সূত্র, ঠিক আছে। যেহেতু 1 নম্বর এবং 2 নম্বর একই সূত্র, সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণটা বা 2 নম্বর সূত্রটা যেহেতু সরল স্পন্দন গতির জন্য ব্যবহৃত হয়, এটা কিসের জন্য ব্যবহৃত হয়? সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের জন্য এই সূত্র ব্যবহার হয়। তাহলে এই সূত্রটা তাও সিম্পল হারমোনিক মোশনের সূত্র। 2 নম্বর সূত্র যেহেতু সিম্পল হারমোনিক মোশনের জন্য ব্যবহার করা হয়, তার মানে 1 নম্বর সূত্রটাও সিম্পল হারমোনিক মোশনেরই সূত্র, কেননা দুইটা সমীকরণ থেকে আমরা একই জিনিস বুঝতে পারি, একই জিনিস ইন্ডিকেট করে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই সূত্রটা যেহেতু একই সূত্র বোঝায়, ঠিক আছে, আমাদের এই সূত্রটা যেহেতু, এই দুটো সূত্র যেহেতু একই সূত্র বোঝায়, এটা সাইডে রেখে দিলাম। যেহেতু একই সূত্র বোঝায়, তাহলে দেখো এই জি বাই আর কনস্ট্যান্ট প্রথম সূত্রে, এই ওমেগা স্কয়ার কনস্ট্যান্ট দ্বিতীয় সূত্রে। তাহলে দুই কনস্ট্যান্ট কি আমরা সমান লিখতে পারি? সরি, জি বাই আর ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার লিখতে পারি তো, কারণ দুটোই কনস্ট্যান্ট এবং সূত্র দুটো সেম, এই কারণে প্রথম সূত্রে কনস্ট্যান্ট সমান দ্বিতীয় সূত্রে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার সমান আমরা কি জানি? 2 পাই বাই টি, জানি তো, জি বাই আর 2 পাই এর উপর কি স্কয়ার। এখান থেকে আমরা আসতে পারি টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি। এখান থেকে আমরা একটা ফর্মুলা পাইলাম। কিসের ফর্মুলা? টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার আর বাই সি। ঠিক আছে, আচ্ছা, এইটা আমাদের ফর্মুলা। তাহলে দেখো এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম, টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট, টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার আর বাই জি, এবং এখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়েছি জিডি
কিসের ফর্মুলা? জিডির ফর্মুলা। অর্থাৎ আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে যে কোনো দূরত্বে যখন সেটা গ্র্যাভিটি টানেলের মধ্যে থাকবে, তখন সেটার অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র -x। বাকি দুইটা সূত্র পেলাম। একটা সূত্র হলো, এটা কখন আমরা ব্যবহার করব? এক নম্বর সূত্র আমরা ব্যবহার করব যখন পৃথিবীর কেন্দ্র হতে x দূরত্বে কোনো বস্তুর জি বের করতে বলবে, যখন এটা গ্র্যাভিটি টানেলের মধ্যে বস্তুটা থাকবে। অ্যাপ্লিকেবল ফর হোয়াট? গ্র্যাভিটি টানেল। ঠিক আছে, যখন আমাদের গ্র্যাভিটি টানেলের মধ্যে কোনো বস্তু থাকবে তখন আমরা পৃথিবীর কেন্দ্র হতে x দূরত্বে কোনো বস্তুর জি নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব। আচ্ছা, দ্বিতীয় সূত্র পর্যায়কাল নির্ণয়ের সূত্র, টি এর সূত্র। অর্থাৎ আমাদের যে দোলনকালটা হবে গ্র্যাভিটি টানেলের মধ্যে কোনো বস্তু যদি আমরা ছেড়ে দিই, টু অ্যান্ড ফ্রো যে দোলনকালটা হবে সেই দোলনকালের সূত্র। আচ্ছা, আমরা ত্বরণের সূত্র পেলাম, দোলনের সূত্র পাইলাম। ঠিক আছে, কি কি সূত্র পেলাম এখানে যদি সুন্দর করে লেখার চেষ্টা করি। -x, ত্বরণ, দোলন মানে দোলনকালের সূত্র পাইলাম। এখন চিন্তা করো, আমাদের তো বেগ নির্ণয় করতেও দিতে পারে, তাহলে বেগের সূত্রটা কি হবে? আমরা বেগের সূত্র সিম্পল হারমোনিক মোশনে কি শিখছি? v = ওমেগা √a² - x²। অর্থাৎ বিস্তারের উপর বর্গ বিয়োগ সাম্যাবস্থান থেকে দূরত্বের উপর বর্গ। আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে তিনটা সূত্র পাইছি। একটা হলো প্রথমটা ত্বরণের সূত্র, পরেরটা পর্যায়কালের সূত্র এবং তৃতীয়টা বেগের সূত্র। ঠিক আছে, এখানে খেয়াল করো, এখানে বেগের সূত্রে আমরা যেই v = ওমেগা √a² - x² দিয়েছি, এখানে এটা কি বিস্তার? না, বিস্তার তো। কিন্তু আমাদের গ্র্যাভিটি টানেলের ক্ষেত্রে বিস্তারটা আসলে কি? গ্র্যাভিটি টানেলের ক্ষেত্রে বিস্তারটা হলো আর। কিভাবে? এটা কি আমাদের সেন্টার পয়েন্ট বা সাম্যাবস্থা। এখান থেকেই তো আমাদের উপরের দিকে এবং নিচের দিকে টু অ্যান্ড ফ্রো গতিশীল হয়, উপরে এবং নিচে। উপরের দিকে বা নিচের দিকে যেদিকেই বলি না কেন, যেই দিকেই যাক না কেন, সর্বোচ্চ কি পরিমাণ সরণ যেতে পারে? আর পরিমাণ সরণ যেতে পারে। এই সর্বোচ্চ আর পরিমাণ সরণটাই হলো আমাদের বিস্তার গ্র্যাভিটি টানেলের ক্ষেত্রে। প্লাস মাইনাস দ্বারা ডিরেকশন বোঝানো হয় সেই পাশে। আচ্ছা, ওকে। তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি? v = ওমেগা √r² - x²। এটা কি হলো? আমাদের গ্র্যাভিটি টানেলের বেগের সূত্র পাইলাম। এবং যেটা হলো যে কোনো পয়েন্টে বেগ, এখান থেকে আমরা vmax বের করতে পারি। vmax কোন পয়েন্টে বলতো? vmax হলো আমাদের কেন্দ্রে, অর্থাৎ সেন্টারে আমাদের vmax। এই সেন্টারে কি আমাদের vmax যেহেতু সেন্টারে, তাহলে সেন্টার থেকে সেন্টারে তো কোনো সরণ নাই। তাহলে কি এখানে x এর ভ্যালু কি? vmax এ এখানে কি x এর ভ্যালু 0। আর x এর ভ্যালু যেহেতু 0, তাহলে দেখো এখানে x এর ভ্যালু 0 হলে ওমেগা r হয়, মডুলাস অফ vmax ওমেগা r। ঠিক আছে, কেননা এখানে x এর ভ্যালু 0, x এর মান 0 বসালে এখানে ওমেগা r হচ্ছে। এটা হলো সর্বোচ্চ বেগের সূত্র। কিসের সূত্র? সর্বোচ্চ বেগ। আচ্ছা, এখন আমরা ম্যাথের দিকে প্রবেশ করি। এই ম্যাথটা দেখো, এটা রুয়েট 2019-20 সালে এসেছে। ম্যাথটা একটু পড়া যাক। মনে করো পৃথিবীর কেন্দ্র দিয়ে এর ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটি টানেল খনন করা হলো।
আচ্ছা, খুব ভালো। দেখাও যে এই টানেলের একটি পাথর ফেললে এর গতি সরল দোলন গতি হবে। কি হবে? এই টানেলে একটি পাথর ফেললে এর গতি সরল দোলন গতি হবে। এটা দেখাতে বলছে, মানে আমাদের প্রতিপাদনটাই যেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করছি সেটা দেখাতে হবে। এবং দ্বিতীয়ভাবে বলেছে পাথরটি সরল দোলন গতির পর্যায়কাল নির্ণয় করো। ঠিক আছে, আমাদের দুইটা ম্যাথ। প্রথমে হলো আমাদের প্রমাণ করতে হবে, সরি দেখাতে হবে, পরবর্তীতে আমাদের সরল দোলন গতির পর্যায়কাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, দেখো এটা আমাদের প্রথম ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, জিডি আমরা জানি যে জিডি বাই জি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর। জিডি সমান লিখতে পারি জি ইন্টু আর মাইনাস এইচ বাই আর। জিডি সমান লিখতে পারি জি ইন্টু আর, এখানে আমরা আর মাইনাস এইচ সমান কি লিখতে পারি? আমরা দেখছিলাম যে একটা যদি গোলক হয় বা পৃথিবী, যেটাই চিন্তা করি না কেন, কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত এটাকে কি বলে? সরণ বলে। আর এবং পৃষ্ঠ থেকে এই পর্যন্ত যদি আমরা একটা গভীরতা, মানে যে কোনো পয়েন্টে যে গভীরতা, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পৃথিবী কেন্দ্র থেকে যে কোনো গভীরতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এইচ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এবং এই আর মাইনাস এইচ অর্থাৎ কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব কি দ্বারা প্রকাশ করি? এইটুক দূরত্বই হলো আমাদের আর মাইনাস এইচ। এইটুক দূরত্ব কি? আর মাইনাস এইচ। এই আর মাইনাস এইচ কে আমরা এক্স হিসেবে প্রকাশ করি বা এক্স হিসেবে ধরে নিই। তাহলে আমরা আর মাইনাস এক্স এইচ এর বদলে কি লিখতে পারবো? এক্স লিখতে পারবো। এবং এক্স এর ডাইরেকশন কি? নেগেটিভ দিকে। এটা আমরা প্রতিপাদনে দেখছি কেন নেগেটিভ দিকে, কারণ এটা ডাইরেকশন বিপরীতে, তাই। আচ্ছা, তাহলে এটা কি 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে আমরা আরেকটা সমীকরণের সাথে তুলনা করতে পারি, যেটা কিন্তু আমরা সিম্পল হারমোনিক মোশনে শিখছি, a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এই সমীকরণের সাথে যদি আমরা, এটা 2 নম্বর সমীকরণ, 2 নং, এই সমীকরণের সাথে যদি আমরা 1 নম্বর সমীকরণের তুলনা করি, তাহলে দেখো 1 নম্বর সমীকরণ কি? জিডি ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই আর ইন্টু এক্স। দেখো এখানে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও ওমেগা স্কয়ারের কোনো, দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে ওমেগা স্কয়ারটা কি? কনস্ট্যান্ট। অ্যাসিলারেশন বা ত্বরণ কিসের উপর নির্ভর করে? এক্স এর উপর নির্ভর করে। প্রথম সমীকরণের ক্ষেত্রেও জি বাই আর, এখানে জি এর ভ্যালু আমরা যেটা জানি, জি এর ভ্যালু 9.8 এবং আর এর ভ্যালু 6.4 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, যেটা কিনা পৃথিবীর ব্যাসার্ধ, এটা কনস্ট্যান্ট। এখানে জিডি এর অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের যে কোনো অবস্থানে গ্র্যাভিটেশনাল টানেলের মধ্যে দিয়ে যখন আমরা কোনো বস্তু ফেলে দিব, ত্বরণটা যেটা হবে সেটা এক্স এর উপর নির্ভর করে। এখানেও এক্স এর উপর নির্ভর করে, এখানেও এক্স এর উপর নির্ভর করে। অর্থাৎ দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি, প্রথম সমীকরণ থেকে আমরা লিখতে পারি যেহেতু ওমেগা স্কয়ার কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি এ সমানুপাতিক মাইনাস এক্স। আবার দ্বিতীয় সমীকরণ থেকে আমরা লিখতে পারি জিডি সমানুপাতিক মাইনাস এক্স। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আমি উল্টা বলেছি। 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি জিডি সমানুপাতিক মাইনাস এক্স, 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি এ সমানুপাতিক মাইনাস এক্স। যেহেতু দুইটা সমীকরণ একই জিনিস নির্দেশ করে, এখানে এ মানেও ত্বরণ, জিডি মানেও ত্বরণ, এখানে এক্স মানেও সরণ কেন্দ্র থেকে, এখানেও এক্স মানেও সরণ কেন্দ্র থেকে বা সাম্যাবস্থান থেকে, যেটাই বলি পৃথিবীর গ্র্যাভিটেশনাল টানেলের ক্ষেত্রে এই কেন্দ্রটাই কি? সাম্যাবস্থা না? এখান থেকেই তো তোমার সাম্যাবস্থায় বেগ ম্যাক্সিমাম হয়, এখানেও বেগ ম্যাক্সিমাম হয়, সাম্যাবস্থায় ত্বরণ শূন্য হয়, এখানেও ত্বরণ শূন্য হয়। অর্থাৎ এই সেন্টার, পৃথিবীর এই সেন্টারটা, পৃথিবীর এই সেন্টারটা, এটাই তো সাম্যাবস্থা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে যেহেতু 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ একই জিনিস নির্দেশ করে, তাহলে এটা কি? আমাদের টানেলের মধ্যে থেকে, গ্র্যাভিটি টানেলের মধ্যে থেকে আমরা যদি কোনো বস্তু ছেড়ে দিই, তাহলে এটা কি হবে? সিম্পল হারমোনিক মোশনে দুলতে থাকবে। কি শর্ট দেখাতে বলছে, দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, কালারটা বোঝা যাবে না হয়তো, ঠিক করে দিই। আচ্ছা, কি হলো? সিম্পল হারমোনিক মোশনে দুলতে থাকবে এবং এটা দুলতেছে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ করেছি। আচ্ছা, এই ম্যাথটার প্রথম অংশ ক্লিয়ার। দ্বিতীয় অংশ যদি আমরা আসি, তাহলে কি বলেছে? আমাদের পর্যায়কাল নির্ণয় করতে বলেছে, এবং পর্যায়কালের সূত্র আমরা জানি, 1 নম্বর ম্যাথ, টি ইজ ইকুয়াল টু 2 পাই
রুট ওভার আর বাই জি 2 ইন্টু 3.1416 বা পাই, এটা আমার 3.1416 বসালেও হবে, আমরা পাই রাখে দিলাম, এবং 6.4 10 টু দি পাওয়ার 6 যেটা কিনা আমাদের আর এর ভ্যালু, এবং জি এর ভ্যালু হলো 9.8। এই দুটো কনস্ট্যান্ট, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের এখানে মান দেওয়া আছে পৃথিবীর ঘনত্বের, ঠিক আছে, এখানে আর এবং জি এর ভ্যালু দেওয়া নাই। তো সব সময় যে প্রশ্নে দেওয়া থাকবে সব ডেটা এরকম না, যেগুলো মনে রাখার সেগুলো মনে রাখে দিতে হবে। অনেক সময় দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না, মনে রাখার চেষ্টা করবা। আর এই চ্যাপ্টারে ম্যাথ করার সময় আমরা অবশ্যই ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যাব, ঠিক আছে, সেটা যে কোনো ম্যাথ করার সময় এই চ্যাপ্টারে। তাহলে অ্যান্সারটা আসে 5077.59 সেকেন্ড। তোমরা একটা ক্রস চেক দিয়ে নিবা। আচ্ছা ঠিক আছে, পরের ম্যাথ। আচ্ছা পরের ম্যাথ না, একই ম্যাথ আবার কপি হয়েছে। এটা হলো 2 নম্বর ম্যাথ। কি বলেছে, কল্পনা করো যে পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো। সেম একটি বস্তুকে সুড়ঙ্গের এক প্রান্ত থেকে ছেড়ে দেওয়া হলো এবং বস্তুটি সরল ছন্দিত স্পন্দন গতিতে স্পন্দিত হতে লাগলো। এখানে বলেই দিয়েছে যে স্পন্দিত হতে থাকবে সিম্পল হারমোনিক মোশনে, এখানে আর প্রমাণ করার প্রয়োজন নেই। পৃথিবীকে একটি সুষম গোলক মনে করে এবং বাধাদানকারী সকল বল উপেক্ষা করে। এটা মাথায় রাখবা সবসময়, যে আমরা যখন গ্র্যাভিটি টানেল তৈরি করব তখন আমরা কোনো গ্র্যাভিটি টানেলের ভিতরে কোনো বাধাদানকারী বল থাকবে না। হতে পারে সেটা ঘর্ষণ বল, হতে পারে সেটা আমাদের বাতাসের বাধাদানকারী বল, কোনো বাধাদানকারী বলই থাকবে না সেক্ষেত্রে। এবং বলছে পৃথিবীর কেন্দ্র থেকে 5 × 10⁵ মিটার দূরত্বে ত্বরণ এবং দোলনের পর্যায়কাল নির্ণয় করতে বলেছে। এখানে অলরেডি যেহেতু আমাদের সরল স্পন্দন গতিতে স্পন্দিত হয় সেটা বলে দিয়েছে, তো ওটা প্রমাণ করার প্রয়োজন নেই। আমাদের এখন প্রমাণ করতে বলেছে, বের করতে বলেছে ত্বরণ এবং দোলনের পর্যায়কাল। আচ্ছা দেখো, ত্বরণ, ত্বরণের সূত্র আমরা কি জানি, জিডি ইজ ইকুয়াল টু জি বাই আর মাইনাস এক্স। এখানে দেখো আর এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু দেওয়া আছে। সব সময় যে দেওয়া থাকবে বিষয়টা এরকম না, এখানে দেওয়া আছে, আমরা বসাই দিই ইন্টু এক্স। এক্স কি, এক্স হলো পৃথিবীর কেন্দ্র বা সাম্যাবস্থা থেকে ওই বস্তুর দূরত্ব, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কত, 5 × 10⁵ মিটার। এটা কিভাবে এক্স এর ভ্যালু হলো, কারণ এখানে বলে দিয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটাই কি এক্স, ঠিক আছে। তাহলে -5 × মাইনাস কিভাবে, মাইনাস ডিরেকশনের মাইনাস, ওকে। আচ্ছা ত্বরণ কি ভেক্টর রাশি না, ভেক্টর রাশি হলে কি ডিরেকশন কাউন্ট করা লাগবে না, এই কারণে মাইনাস দেওয়া হয়েছে ডিরেকশন কাউন্ট করার জন্য। আচ্ছা মানে বিপরীত দিকে বোঝাচ্ছে মাইনাস দিয়ে। 9.8 ডিভাইডেড 6.4 10⁶ ইন্টু -5 10⁵ -0.7656 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি ত্বরণ, ত্বরণ বের করে ফেলেছি, ক্রস চেক করে নিবা। আচ্ছা তারপর আমাদের কি বলেছে, দোলনের পর্যায়কাল, যেটা কিনা আমি আগের ম্যাথেই বের করেছি। একটা জিনিস চিন্তা করো, দোলনের পর্যায়কাল সিম্পল হারমোনিক মোশনে গ্র্যাভিটি টানেলের ক্ষেত্রে কখনো কি পরিবর্তন হবে? কোনো ম্যাথের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হবে না। দোলনের পর্যায়কাল সব সময় ওই 5077.59 সেকেন্ড, যেটা আমরা বের করেছিলাম একটু আগে, সেটাই থাকবে। কেননা এখানে দেখো দোলনের পর্যায়কালের যে সূত্রটা আছে, সেই সূত্রের ভিতরে দেখো, সেই সূত্রের ভিতরে কি আছে, 2π আছে। 2π কি কনস্ট্যান্ট, 2π কি কনস্ট্যান্ট, 2π মান কখনো পরিবর্তন হবে না। আর এর ভ্যালু কি কনস্ট্যান্ট, আর কি পৃথিবীর ব্যাসার্ধ কি চেঞ্জ হবে না। জি কি, জি হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সরি জি হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান কি কখনো পরিবর্তন হবে? ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হবে না। এটা কিন্তু ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, কিসের ত্বরণ, এটা ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হবে না, এবং ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত, 9.8। জি এর মান কত এখানে, 9.8। আমি যখন ক্যালকুলেশন করি, এটা 5077.59 সেকেন্ডে আসবে। দেখো এখানে প্রথমে বলেছে ত্বরণ বের করতে, পরবর্তীতে পর্যায়কাল বের করতে, আমরা বের করে নিয়েছি।
যদি আমাদের এখানে বেগ বের করতে বলতো তাহলে কি করতাম আমরা একটু, যেহেতু এখানে বেগ বের করতে বলে নাই তাও আমরা বেগটা একটু বের করবো। ওকে, দেখি কোথায় আমরা বেগ বের করবো। আমাদের ওই পৃথিবীর কেন্দ্র থেকে 5 × 10⁵ দূরত্ব, অর্থাৎ ওই x মিটার দূরত্বে আমরা বেগ বের করবো। বেগের সূত্র কি? v = ω√r² - x²। আর কেন দিলাম? কারণ এখানে বিস্তারটা r। ওকে, ওমেগা সমান কি? √g/r। ওমেগা সমান কি? √g/r। ওই থেকে আসছে সেটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি, অলরেডি প্রতিপাদনের সময় দেখাইছি। 6.4 × 10⁻, আচ্ছা, r² - x²। যদি এখানে মান বসাই দিই, দেখো 9.8, তারপর এটা হলো 6.4 10⁻6 ইন্টু √6.4 10⁻6 স্কয়ার মাইনাস x এর ভ্যালু কত? 5 × 10⁵ স্কয়ার। আমি এখানে x এর ভ্যালু এটা কেন বসালাম? কারণ আমি এখানে বলেই দিয়েছি বেগটা কোথায়, ওই পৃথিবীর কেন্দ্র থেকে 5 × 10⁵ মিটার দূরত্বে, অর্থাৎ x পজিশনে। x পজিশনটা তো এখানে আমরা ধরে নিয়েছি 5 × 10⁵ মিটার, তাই না? তাহলে যদি এখানে আমরা ক্যালকুলেশন করি 9.8 6.4 10⁻6 ইন্টু √6.4 10⁻6 এর উপর স্কয়ার মাইনাস 5 10⁵ এর উপর স্কয়ার, কি হয় দেখো, এটা অ্যান্সার আসে হলো 7895.39 সেকেন্ড, সরি সেকেন্ড কেন, মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের বেগ আসে x মিটার দূরত্ব বা কেন্দ্র থেকে 5 × 10⁵ মিটার দূরত্বে। যদি আমাদের এখানে ভি ম্যাক্সিমাম বের করতে বলতো, যেটা কিনা পৃথিবীর কেন্দ্রে, ভি ম্যাক্সিমাম কোথায়? ভি ম্যাক্সিমাম কোথায়? পৃথিবীর কেন্দ্রে। যদি আমাদের ভি ম্যাক্সিমাম বের করতে বলতো, ভি ম্যাক্সিমাম সমান কি হবে দেখি, ω√r² - x²। যেহেতু পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ এখানে কি স্মরণের মান 0, স্মরণের মান কি হবে? 0, আর ω/r, তাই না? ω/r, ওমেগা সমান কি আমরা জানি? √g/r। এখানে আসে কি? √g/r। যদি ক্যালকুলেশন করি কি হয় দেখি, 9.8 × 6.4 10⁻6। ভি ম্যাক্সিমাম কি কখনো পরিবর্তন হবে? ভি ম্যাক্সিমাম কখনো পরিবর্তন হবে না, কারণ এটা পৃথিবীর কেন্দ্রে। এটা কি কিছুর উপর নির্ভর করে যে কোনো বস্তুর উপর, কোনো ভারী বস্তু ফেলা হলো বা কোনো হালকা বস্তু ফেলা হলো, এটার উপর কি নির্ভর করে? না, এখানে সূত্রে দেখো যে √g/r আছে। ভি ম্যাক্সিমামের সূত্রে কি আছে? √g/r আছে, অর্থাৎ কোনো বস্তুর ভর কি আছে? নাই। আবার ভি এর সূত্রে ω × √r² - x², এখানে কি কোনো বস্তুর ভর আছে? বস্তুর ভর নাই, অর্থাৎ এখানেও বস্তু হালকা নাকি ভারী, বস্তু মোটা নাকি চিকন, সেগুলোর উপর নির্ভর করতেছে না। ইভেন একটা সূত্রেও বস্তুর ভর নাই, কিন্তু কোনো সূত্রেতেই বস্তু হালকা নাকি ভারী এগুলোর উপর নির্ভর করতেছে না। ঠিক আছে, আচ্ছা 9.8, আচ্ছা এটা ভ্যালু আসে 7919.59 মিটার পার সেকেন্ড। দেখো ভি ম্যাক্সিমাম যেটা হলো সেটা কিন্তু অলওয়েজ ইজ গ্রেটার দেন ভি এক্স, অর্থাৎ এক্স পয়েন্টে আমাদের ভি এর মান যেটা, ঠিক আছে, এক্স পয়েন্টে আমাদের ভি এর মান যেটা, সেটা থেকে অবশ্যই সবসময় ভি ম্যাক্সিমাম বেশি হবে, এবং সেটাই হয়েছে। দেখো আমাদের এক্স পয়েন্টে ভি এর মান কত আসছে? 7895.39, এবং ভি ম্যাক্সিমাম আসছে কত? 7919। তাই কি হলো? ভি ম্যাক্সিমাম ভি এক্স এর চাইতে বেশি হলো। আচ্ছা দেখো এখানে ওমেগা সমান আমরা কি লিখছি? √g/r। এটা আমার রাখবা যে ওমেগা সমান হবে √g/r, কেননা আমরা যে দুইটা সমীকরণ তুলনা করছিলাম, একটা সমীকরণ হলো gd = g/r সমানুপাতিক -x, এবং আরেকটা হলো a = ω² - x। এই দুটো সমীকরণ যে তুলনা করছিলাম, এই দুটো সমীকরণ তুলনা থেকে আমাদের মূলত আসছিল কি আসছিল? কনস্ট্যান্ট দুইটা সমান লিখতে পারছিলাম, ω² = g/r, এখান থেকে আসছিল। ঠিক আছে, আচ্ছা আমাদের আর একটা ম্যাথ আছে, বেশি সময় লাগবে না আশা করি। ম্যাথটা হলো এইটা, একই ম্যাথ, সেম ম্যাথই বারবার ঘুরায় ফেরায় আসে।
বোর্ড পরীক্ষায় আসছিল, এটা কুমিল্লা বোর্ড 23-24 সালে। এম ভরের একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রগামী একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, একটা সুড়ঙ্গ, এই যে একটা সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো। পৃথিবীর পৃষ্ঠে জি এর ভ্যালু দেওয়া আছে, আচ্ছা খুব ভালো দেওয়া আছে এখানে। এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 10⁻⁶, এবং এখানে দেওয়া আছে ওপি। ভালো করে দেখো, ওপি 5 × 10⁵, অর্থাৎ পি বিন্দু কোনটা? পি বিন্দু এটা, এটার কি ও থেকে, অর্থাৎ ওকে কেন্দ্র না, কেন্দ্র থেকে আমাদের এই বস্তুর দূরত্ব, কেন্দ্র থেকে বস্তুর দূরত্বকে আমরা কি বলে জানি? এক্স বলে জানি। এই এক্সটাই দেওয়া আছে 5 × 10⁵। সরি, কি লিখছি এটা? 5 × 10⁵, ঠিক আছে? এক্সটার মান দেওয়া আছে। আচ্ছা, এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে। তো আমাদের সেম গ নাম্বার ম্যাথ, এবং এটা হলো আমাদের 3 নাম্বার ম্যাথ। কয় নাম্বার ম্যাথ? 3 নাম্বার ম্যাথ। GD = G/R সমান ইনটু -x। জি এর ভ্যালু বসাও 9.8, আর এর ভ্যালু 6.4 × 10⁶। এই টাইপের ম্যাথগুলো, অর্থাৎ এই টপিক থেকে, এই কনসেপ্ট থেকে যে ম্যাথগুলো আসবে সবগুলো আসলে তোমার সেম ডেটা দিয়ে দিয়েছে এই পর্যন্ত। বলতে গেলে ভিন্ন ডেটা দিয়ে আসবে না, বিষয়টা এরকম না আসতে পারে, বাট করতে করতে প্যারা হবে না, কনসেপ্ট আয়ত্তে চলে আসবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, অভিকর্ষ ত্বরণ, আচ্ছা অভিকর্ষ ত্বরণকে আমরা আগের ম্যাথে বের করছিলাম। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ আগের ম্যাথে বের করেছিলাম, 0.7656 আসছিল। এখানে 0.7656 আসবে। কেন আসলো? কারণ কোনো ডেটা তো চেঞ্জ হয়নি। আর এর ভ্যালু, জি এর ভ্যালু 9.8, আর এর ভ্যালু 6.4 10⁶, এবং এক্স এর ভ্যালু দেওয়া আছে। ওকে, এবং আমাদের ঘ নাম্বার ম্যাথ কি বলছে? উপরের সুড়ঙ্গ পথে ফেলে দেওয়া বস্তুর গমনকাল নির্ণয় করা সম্ভব কিনা। কি বলছে? গমনকাল নির্ণয় করা সম্ভব কিনা। এখন গমনকাল কার নির্ণয় করা যাবে? যেটা সিম্পল হারমোনিক মোশনে মুভ করবে বা দুলতে থাকবে বা চলমান থাকবে সিম্পল হারমোনিক মোশনে, অর্থাৎ সরল স্পন্দন গতিতে, তাদের গমনকাল নির্ণয় করা যাবে। তো এটা আসলেই সরল স্পন্দন গতিতে চলতেছে কিনা সেটা আগে প্রুফ করে নেওয়া লাগবে। কি প্রুফ করা লাগবে? এটা আসলে সিম্পল হারমোনিক মোশনে চলতেছে কিনা, SHM মোশনে চলতেছে কিনা, আসলে এটা প্রুফ করে দেবো ফার্স্টে। ঠিক আছে, প্রুফ করে দেখাইছি না? ম্যাথমেটিক্যালি যেভাবে প্রুফ করতে হয় সেটা দেখাইছি, একটা ম্যাথও আগে করে দেখাইছি। আচ্ছা, এরপর কি বলছে ভাইয়া? গমনকাল নির্ধারণ করা সম্ভব কিনা, হ্যাঁ প্রুফ করলাম। তারপর গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন গমনকাল বের করতে হবে। আচ্ছা দেখো, পর্যায়কালের সূত্র জানি, T = 2π × √R/g। সূত্রে যদি সব ডেটা বসাই দিই তাহলে আসে হলো 5077.59 সেকেন্ড। এটা যদি মিনিটে প্রকাশ করতে চাই, 5077.59 ভাগ 60, 84.62 মিনিট। দেখো এটা কি হলো? পর্যায়কাল। পর্যায়কাল না? এখানে বলছে গমনকাল। গমনকাল বলতে এখানে পর্যায়কাল বুঝাইছে নাকি এই প্রান্ত থেকে কোনো বস্তু ছাড়ার পর এই প্রান্তে আসতে কতটুকু সময় লাগাইছে সেটা বুঝছে, সেটা নিয়ে একটু আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। তো আমরা চেষ্টা করবো দুইটাই বের করে দেওয়ার। তো এখানে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কতটুকু সময় লাগে সেটা বের করব। যেহেতু এই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে এবং এখান থেকে এখানে যেতে পুরা একটা পর্যায় পূরণ করতে সময় লাগে হলো 84.62 মিনিট, তাহলে এই পাশ থেকে এই পাশে শুধু আসতে কত সময় লাগবে? 84/2, পর্যায়কাল ডিভাইডেড 2। তাহলে এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 42.31 মিনিট। অর্থাৎ আমি যদি এই প্রান্ত থেকে আমার গমন শুরু করি তাহলে এই প্রান্তে চলে আসতে, সুড়ঙ্গ থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে আমাদের সময় লাগবে 42.31 মিনিট। এটা পর্যায়কাল, এবং এটা হলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে কতটুকু সময় লাগে সেটা, এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আচ্ছা, তো এটা আগের ম্যাথই, আমাদের আর নতুন কোনো ম্যাথ নাই। আমাদের সব টাইপের ম্যাথ আমরা করে ফেলেছি, মানে সব টাইপের ম্যাথ বলতে যে কয় টাইপের ম্যাথ অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় চলে এসেছে। তারপর আমরা বেগের ক্ষেত্রে বেগের কনসেপ্ট কি হবে সেটা একটু আমরা নিজেরা দেখেছি, এবং সেটা ভি ম্যাক্স এর ক্ষেত্রে কি হবে, শুধু ভি এর ক্ষেত্রে কি হবে, আমরা সেটা নিজেরা দেখেছি। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো কনসেপ্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।